1971 সালে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধ। এ সময় দেশের জনগণ পাকিস্তানের শাসন থেকে মুক্তির জন্য লড়াই করেছিল। তবে এই সংগ্রামের বিপরীতে দাঁড়িয়েছিল কিছু রাজনৈতিক দল, যার মধ্যে অন্যতম ছিল জামায়াতে ইসলাম। জামায়াতে ইসলামী পাকিস্তানের সমর্থক দল হিসেবে পরিচিত ছিল। স্বাধীনতার সময় তারা মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়ে পাকিস্তানি বাহিনীকে সহায়তা করেছিল। এই দলের প্রধান নেতা গোলাম আজম এবং অন্যান্য নেতারা স্বাধীনতার বিপক্ষে প্রকাশ্যে প্রচারণা চালিয়েছিলেন। মুক্তিযুদ্ধের পর স্বাধীন বাংলাদেশে জামায়াতে ইসলাম নিষিদ্ধ হয়। তবে 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর দেশের রাজনৈতিক পরিস্থিতি পাল্টে যায়। সামরিক শাসনের উত্থানে জামায়াতে ইসলামী ধীরে ধীরে পুনরায় সক্রিয় হয় এবং স্বাধীন বাংলাদেশের রাজনীতিতে তাদের প্রতিষ্ঠিত হতে খুব বেশি সময় লাগেনি। বাংলাদেশ স্বাধীন হবার পরে 1972 সালের সংবিধানের 38 ধারা অনুযায়ী রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের অপব্যবহার নিষিদ্ধ করা হয়। যেহেতু জামায়াতে ইসলামের রাজনীতির মূল উপজীব্য ধর্ম, সেজন্য স্বাধীন বাংলাদেশে দলটির সাংগঠনিক অস্তিত্ব দৃশ্যত বিলীন হয়ে যায়। বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের শাসনামলের রাজনৈতিক দল হিসাবে জামায়াতে ইসলামীর কোনো অস্তিত্ব ছিল না। কিন্তু দৃশ্যপট বদলে যেতে থাকে মুজিব হত্যাকাণ্ডের পর। 1976 সালের 3 মে রাষ্ট্রপতি এএসএম সায়েম একটি অধ্যাদেশ জারি করেন। এর মাধ্যমে বাংলাদেশের সংবিধানের 38 নম্বর অনুচ্ছেদ বাতিল করে ধর্মভিত্তিক রাজনীতির উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। তখন মিস্টার সায়েম রাষ্ট্রপতি পদে থাকলেও ক্ষমতার মূল চাবি ছিল জিয়াউর রহমানের হাতে। এরপর জামায়াতে ইসলামীর আত্মপ্রকাশ করা ছিল শুধুই সময়ের ব্যাপার। কিন্তু জামায়াতে ইসলামীর সাথে সাথে আত্মপ্রকাশ করেনি। রাজনীতিতে তারা কিছুটা কৌশলী ভূমিকা অবলম্বন করে। যেহেতু বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে জামায়াতে ইসলামীর বিরুদ্ধচারণ তখনও সবার মনে টাটকা ছিল, সেজন্য দলটি তাৎক্ষণিকভাবে জামায়াতে ইসলামী নামে আত্মপ্রকাশ করেনি। এজন্য তারা ভিন্ন একটি রাজনৈতিক দল বেছে নেয়। 1976 সালের 24 আগস্ট জামায়াতে ইসলামী এবং আরও কয়েকটি ধর্মভিত্তিক দল মিলে ইসলামিক ডেমোক্রেটিক লীগ আইডিএল নামের একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠন করে। জামায়াতে ইসলামীর সদস্যরা এই দলটির সাথে সম্পৃক্ত হয়ে প্রকাশ্য রাজনীতিতে আসেন। ইসলামিক ডেমোক্রেটিক লীগের ব্যানারে জামায়াতে ইসলামীর কয়েকজন নেতা 1979 সালের নির্বাচনে অংশ নিয়ে 6টি আসনে জয়লাভ করেন। সে নির্বাচনের মাধ্যমে জামায়াতে ইসলামীর নেতারা স্বাধীন বাংলাদেশের সংসদে প্রথমবারের মতো আসেন। সে বছরই জামায়াতে ইসলামীর একটি কনভেনশন আহ্বান করা হয়। 1979 সালের মে মাসের 25, 26 এবং 27 তারিখ ঢাকার ইডেন হোটেল প্রাঙ্গণে একটি কনভেনশন অনুষ্ঠিত হয়। আব্বাস আলী খানের আহ্বানে সে কনভেনশনে উপস্থিত ছিলেন প্রায় 450 জন সদস্য। সেই কনভেনশনে গোলাম আজমের একটি ভাষণ পড়ে শোনানো হয়। এই সম্মেলনে একটি নতুন গঠনতন্ত্র অনুমোদন করা হয়। সেটির ভিত্তিতে 1979 সালের 27 মে 4 দফা কর্মসূচি নিয়ে জামায়াতে ইসলামী বাংলাদেশে কর্মতৎপরতা শুরু করে। এরপর থেকে জামায়াতে ইসলামী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় সভা সমাবেশও করেছে। এর 2 বছর পর 1978 সালে গোলাম আজম পাকিস্তানের পাসপোর্ট নিয়ে বাংলাদেশে ফিরে আসেন অসুস্থ মাকে দেখার কথা বলে। তবে তিনি আর ফিরে যাননি। দেশে ফেরার পর থেকে অধ্যাপক গোলাম আজম বারবার আমিরে জামায়াত নির্বাচিত হয়ে আসছিলেন। তার নাগরিকত্ব ছিল না বিধায় রাজনৈতিক অঙ্গনে ভূমিকা পালন করতেন ভারপ্রাপ্ত আমির আব্বাস আলী খান। স্বাধীন বাংলাদেশে গোলাম আজম 1981 সালে প্রথম জনসম্মুখে আসেন। ঢাকার বায়তুল মোকাররম মসজিদে নিহত ফিলিস্তিনিদের জন্য আয়োজিত গায়েবানা জানাজায় অংশ নিতে গিয়ে সেখানেই প্রতিবাদের মুখে পড়েছিলেন বলে প্রত্যক্ষদর্শী একজন জানিয়েছেন। 1986 সালে দলের নিবন্ধন পায় জামাত এবং পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ করে। 1991 সালে প্রথমবারের মতো দলটি সংসদে নিজেদের সংগঠনের ব্যানারে প্রতিনিধি পাঠাতে সক্ষম হয়। এরপর থেকে জামায়াতে ইসলামী বাংলাদেশে একটি প্রভাবশালী রাজনৈতিক শক্তি হিসাবে আত্মপ্রকাশ করে। এরশাদ বিরোধী আন্দোলনের সময়ও জামায়াতে ইসলামীর রাজনৈতিক তৎপরতা প্রকাশ্যে ছিল। আন্দোলন সামাল দেবার জন্য জেনারেল এইচ.এম. এরশাদ বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনায় বসেন। সে সময় জামায়াতে ইসলামীকেও আলোচনার জন্য ডেকেছিলেন জেনারেল এরশাদ।
জেনারেল এরশাদের পতনের পর ১৯৯১ সালে যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেখানে জামায়াতে ইসলামী ১৮টি আসনে জয়লাভ করে। জামায়াতে ইসলামীর সমর্থন নিয়ে সরকার গঠন করে বিএনপি। অবস্থা এমন হয়েছিল যে জামায়াতে ইসলামী সমর্থন না দিলে বিএনপির পক্ষে সরকার গঠন সম্ভব হতো না। তখন থেকে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে জামায়াতে ইসলামী। জামায়াতের এই সমর্থনের পেছনে ছিল গোলাম আজমের নাগরিকত্ব, কিন্তু জামায়াতে ইসলামী কিংবা বিএনপির সরকার সাথে সাথে সেটা করেনি। তারা কিছুটা কৌশলী ভূমিকা অবলম্বন করে। প্রথম কৌশল হিসাবে জামায়াতে ইসলামী ১৯৯২-৯৪ সালের জন্য গোলাম আজমের নাম আমির হিসাবে প্রকাশ্যে নিয়ে আসে। এই ঘটনার প্রতিক্রিয়ায় তখন জাহানারা ইমামের নেতৃত্বে ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি গঠন করে তার বিরুদ্ধে বড় ধরনের আন্দোলন গড়ে উঠেছিল। আন্দোলনের মুখে ১৯৯২ সালের মার্চ মাসে নাগরিকত্বের প্রশ্নে গোলাম আজমকে জেলে যেতে হয়েছিল। এই ঘটনায় জামায়াত রিট করে নাগরিকত্বের পক্ষে রায় পেয়েছিলেন। সুপ্রিম কোর্টে আপিল বিভাগ থেকে নাগরিকত্ব ফিরে পেয়ে ১৬ মাস জেল খাটার পর গোলাম আজম বেরিয়ে এসেছিলেন। জামায়াত ইসলামী তার আদর্শগত ভিত্তি ইসলামী শাসন প্রতিষ্ঠায় গুরুত্ব দেয়। তাদের দাবি তারা এদেশে ইসলামী আইন প্রবর্তন এবং ইসলামী মূল্যবোধ প্রচার করতে চায়। এই দলের শক্তিশালী সংগঠন ক্ষমতার মাধ্যমে তারা গ্রাম থেকে শহর পর্যন্ত একটি বিশাল সমর্থক ভিত্তি গড়ে তোলে। ২০১৮ সালের একেবারে শেষ দিকে বাংলাদেশে যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় সেখানে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এরপর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের জন্য অভিযুক্তদের বিচার শুরু হয়। সে বিচারে গোলাম আজম সহ জামায়াতে ইসলামের শীর্ষ নেতাদের অনেকেই দণ্ডিত হয়। বয়সের কথা বিবেচনা করে গোলাম আজমকে আমৃত্যু কারাদণ্ড দিলে কারাগারেই তার মৃত্যু হয়। এছাড়া দলটির অন্যতম শীর্ষ নেতা মতিউর রহমান নিজামী এবং আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সহ অনেকেরই মৃত্যুদণ্ড হয়। গোলাম আজমের মামলার রায়ে আদালত জামায়াতকে ক্রিমিনাল দল হিসাবে আখ্যায়িত করে। ২০১৩ সালে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামের নিবন্ধন বাতিল ঘোষণা করে হাইকোর্ট। হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হওয়ার পর ২০১৮ সালের ১৯ অক্টোবর জামায়াতে ইসলামের নিবন্ধন বাতিলের প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। সর্বোচ্চ আদালতেও হাইকোর্টের রায় বহাল থাকে। তারপর থেকে খুব একটি প্রকাশ্যে নেই দলটির কার্যক্রম। নির্বাচন কমিশনে নিবন্ধন হারানোর পর ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে অংশ নিতে পারেনি জামায়াতে ইসলাম। সবশেষ গত ১ আগস্ট জামায়াতের নিবন্ধন স্থায়ীভাবে এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাতিল করে সরকার। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।